আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের মিটিং হয়েছে। রেডিসন ব্লুতে গতকাল মিটিং হয়েছে এবং মিটিং এর পর সাবের হোসেন চৌধুরী রাতটা ওই হোটেলেই কাটিয়েছেন। আওয়ামী লীগের সাথে যেন সার্জিও গোর মিটিং না করতে পারেন এর জন্য সরকারের পক্ষ থেকে একটা আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সাবের হোসেন চৌধুরীর সাথে যে আলোচনা হয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ হলো সাবের হোসেন চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল কর্মী নেতা সবাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং যে কোনো সময়ের চাইতেও বর্তমানে তৃণমূলের আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প কোনো আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ চিন্তা করাটা একটা অবাস্তব চিন্তা এবং সেটা কখনোই ফলপ্রসূ হবে না। সাবের হোসেন চৌধুরী এটাও বলেন যে আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সাথে এক টেবিলে ভাত খেয়েছি, তার সাথে কাজ করেছি এবং আমি জানি যে তিনি মানুষ হিসেবে কত মহান এবং নেতা হিসেবে কত ভালো, এবং বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এই আওয়ামী লীগের কার্যক্রমের যে উপর যে নিষেধাজ্ঞা সেটি যদি প্রত্যাহার না করা হয়, আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যে অস্থিতিশীলতার সৃষ্টি হবে এবং তার পরিণতিতে বাংলাদেশ আগামীতে হয়তো আফগানিস্তান বা সিরিয়ার মতো একটি অস্থিতিশীল দেশে পরিণত হবে। এবং বর্তমানে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি রাজনীতির চেষ্টা করা হয়, তাহলে এই দেশ আগামী 30 থেকে 50 বছরে আর স্থিতিশীল হবে না। সার্জিও গোরের সাথে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মিটিং হয়েছে। সকালে সার্জিও গোর গতকাল আমেরিকান এম্বাসিতে তিনি সাংবাদিকদের সাথে মিটিং করেছেন। তিনি বর্তমান আইনমন্ত্রী মিস্টার আসাদের সাথে মিটিং করেছেন। তারপরে তার কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে মিটিং করবার কথা ছিল, কিন্তু তিনি দূতাবাসের মিটিংগুলো সেরেই দীনেশ ত্রিবেদীর সাথে প্রায় 1.25 ঘন্টার একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমেরিকা এবং ভারতের মধ্যে যে বাণিজ্য চুক্তিটি সব ফাইনাল হওয়ার পরেও ভারত সাইন করেনি, এর অন্যতম কারণ হলো বাংলাদেশ ইস্যুতে আমেরিকা এবং ভারতের এখনো সব বিষয়ে মতানৈক্য প্রতিষ্ঠিত হয়নি। সো গতকালকের মিটিং এ মূলত ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি নিয়ে আলোচনা হয়েছে এবং সার্জিও গোর মেনেছেন যে তারা মিয়ানমারকে নিয়ে যেভাবে ভাবছেন করিডোর করবেন, ফ্লোটিং ব্রিজ করবেন, এই জায়গা থেকে তারা সরে আসতে চান। তারা ভারতের সাথে মিলেমিশে এই মিয়ানমার ইস্যুতে ডিল করতে চান। এছাড়া বাংলাদেশ ইস্যুতেও দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের আলোচনা হয়েছে এবং যেটি আমরা প্রায় বলি যে ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চায় আমেরিকা, অনেকটা সেই লক্ষ্যেই আলোচনা হয়েছে। এই মিটিং এর পরে গতকালই দীনেশ ত্রিবেদী দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। একটা ইন্টারেস্টিং মিটিং এর কথা আপনাদের বলি। সার্জিও গোর গতকাল সকালে আমেরিকান এম্বাসিতে মিটিং করেছেন। তো সেখানে যারা মিটিং করেছেন দাঁড়িয়ে কথা বলেছেন এবং তাদের বলা ছিল যে সার্জিও গোরের সাথে হ্যান্ডশেক করা যাবে না, ন্যাচারালি হেলথ পারপাজে হয়তো এই সতর্কতা। তো সেখানে সার্জিও গোর আলাপ প্রসঙ্গে সার্জিও গোরকে অনেক প্রশংসা করা হয়েছে, বলা হয়েছে। সার্জিও গোরের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, তার বয়স অ্যারাউন্ড 39। তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পড়েছেন পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এবং তিনি একজন সফল ব্যবসায়ী, ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। তো তাকে বলা হয়েছে যে ট্রাম্প একটা খুব ভালো ডিসিশন নিয়েছে যে সার্জিও গোরের মতো একজন কোয়ালিফাইড পার্সনকে এশিয়া এবং সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার দায়িত্ব দিয়েছে, ইন্ডিয়ার রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছে। তো তাকে তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে তাতে এখানে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা এগুলো নেই। ফলশ্রুতিতে এই অঞ্চলে বিনিয়োগ করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। এমনকি যারা অলরেডি বিনিয়োগ করেছেন তারাও কিন্তু তাদের বিনিয়োগ নিয়ে
শঙ্কিত। বর্তমান বাংলাদেশে যে 2 বছর আগের 5th অগস্ট রেজিম চেঞ্জ হয়েছিল সেই প্রসঙ্গটিরও আসে, এবং সেখানে সার্জিও গোর নিজে বলেছেন যে আমেরিকা এই রেজিম চেঞ্জে জড়িত ছিল না, এটা যদি বলা হয় তাহলে সেটা সম্পূর্ণ সত্য নয়। এমনকি মাইক বেন্স, ট্যাকার কালসন তারাও কিন্তু তাদের পডকাস্টে বলেছেন যে ডিপ স্টেটের ইনভলভমেন্ট ছিল, তারা প্রচুর বাজেট স্পেন্ড করেছে, বিশেষ করে 2018 থেকেই তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার জন্য নানানভাবে চেষ্টা করেছে। তো সেটি সার্জিও গোর গতকাল তার কথায় স্বীকার করেছেন, এবং সার্জিও গোরকে বলা হয়েছে যে ইংল্যান্ডে যদি লেবার এবং কনজারভেটিভ পার্টি বা আমেরিকায় যদি ডেমোক্রেটদের বাদ দিয়ে রিপাবলিকান পার্টি বা ইন্ডিয়ায় বিজেপি যদি কংগ্রেসকে বাদ দিয়ে রাজনীতি করতে চায়, তাহলে কি সেখানে স্থিতিশীলতা থাকবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? সার্জিও গোর স্বীকার করেছেন যে সেক্ষেত্রে অবশ্যই গণতন্ত্র চাপের মুখে পড়বে। তখন তাকে বলা হয় যে বাংলাদেশে যে দুটো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ, তখন সার্জিও গোর বলেন আবার একটু বলুন তো রাজনৈতিক দলগুলোর নাম। তখন বলা হয় যে বাংলাদেশের রাজনীতি আসলে 2 ভাগে বিভক্ত, একটা অংশ আওয়ামী লীগ আর একটা সবাই মিলে অ্যান্টি আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার কথা ভাবা হয় তাহলে সেটা কি আসলেই সম্ভব কিনা, এবং সেখানেও সার্জিও গোর এগ্রি করেন যে সেক্ষেত্রেও বাংলাদেশের ডেমোক্রেসি চাপের মধ্যে পড়বে, এবং এই পরিস্থিতিতে এখানে কে বিনিয়োগ করতে আসবে। এবং সার্জিও গোর মেনে নেন যে বাংলাদেশে আসলে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট থাকা উচিত। এবং এই যার কথা বললাম তার সাথে কথা বলে সার্জিও গোর এতটাই প্লিজ রয়েছে যে তিনি হ্যান্ডশেক করবার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। তখন এই লোকটি বলেছেন যে আমাদের তো হ্যান্ডশেক করতে মানা করেছে। তো তিনি তখন নিজেই হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে পিঠ চাপড়ে দিয়ে তার সাথে সেখানে যে দূতাবাসের অন্য কর্মকর্তা ছিলেন, একজন বাঙালি তরুণী, তাকে বলেছেন যে ওর ডিটেলস রেখে দাও, ওর সাথে আমাদের মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে। এই হলো সার্জিও গোরের মিটিং। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছে, 45 মিনিটের মতো মিটিং। সেখানে 20 মিনিট মোটামুটি একতরফা ভাবে সার্জিও গোর কথা বলেছেন, এবং সেই মিটিং থেকে 3টি ফোন কল করা হয়েছে। সার্জিও গোর করেছেন, একটা ফোন কল করেছেন ট্রাম্পকে, আরেকটা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে, আরেকজন করেছেন ব্যবসায়ী, আমেরিকান ব্যবসায়ী যিনি বাংলাদেশ আমেরিকা চেম্বারের সম্ভবত প্রেসিডেন্ট। সেখানে তারেক রহমান ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার করেছেন। সুতরাং এই টোটাল সার্জিও গোর, এবং পরবর্তীতে তিনি যে রোহিঙ্গাদের সাথে দেখা করতে গেছেন দীনেশ ত্রিবেদীর মিটিং এর পরে, তার যাওয়ার কথা ছিল মিলিটারি এয়ারক্রাফটে, কিন্তু শেষ মুহূর্তে তিনি মিলিটারি এয়ারক্রাফটে যাননি, তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেননি, এবং ইউএস বাংলার একটা প্লেন তারা চার্টার করে তারা কক্সবাজারে গিয়েছেন, এবং কক্সবাজারে সেই পেকুয়া উপজেলায় গিয়েছেন যেখানে বর্তমানে প্রয়াত মোস্তফা মাঝির একটা হোটেল ছিল, এবং আমি আপনাদের অনেকবার এই পেকুয়া বাজারের কথা বলেছি। তো সব মিলিয়ে সরকারের প্রতি কিন্তু সার্জিও গোরের খুব স্পেসিফিক মেসেজ ছিল, লাইক আইনের শাসনের ঘাটতি। আইনমন্ত্রীকে তো আইসিটি নিয়ে কথা বলা হয়েছে, বাংলাদেশের এই বিচারহীনতা, মব জাস্টিস, সবকিছু কিন্তু আইন মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। চীনের বিনিয়োগ, এই দেশে চীনের তৎপরতা, সবকিছু নিয়ে তাদের ক্ষোভ জানিয়ে গেছে, এবং খলিল কথা দিয়েছেন যে চীনের সাথে তারা এই সব এমএইউ বাতিল করবেন। এই সফরের মধ্য দিয়ে তারেক রহমানের সরকার কিন্তু ব্যাপকভাবে চাপে পড়লো, এবং আওয়ামী লীগ ও আমেরিকার সম্পর্ক যে উন্নত হচ্ছে, যেটা আমি দিল্লিতে গিয়েও শুনে এসেছিলাম, সেটি এই সফরেও কিন্তু আরো স্টাবলিশড হলো। অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে তিনি সাবের হোসেন চৌধুরীর সাথে মিটিং করেছেন, সংবাদকর্মীদের সাথে মিটিং করেছেন। তিনি নিজে শুনেছেন কিভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বাবাকে জেলে নেওয়া হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। একটি বিদেশি পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি, যিনি নিজেও বাংলাদেশি নন, তিনি বলেছেন যে 5ই আগস্টের পর থেকে তিনি যদি কোনো সংবাদ পাঠাতে চান তাহলে বাংলাদেশের একটা বিশেষ জায়গার অ্যাপ্রুভাল নিয়ে তাকে সংবাদ পাঠাতে হয়। বিদেশ সার্জিও গোর বাংলাদেশের অবস্থা, তার কাছে সব রিপোর্ট ছিল, ইটস নাথিং নিউ, কিন্তু তিনি একেবারে সরে জমিনে এসে
দেখে গেলেন। এছাড়াও তিনি শিক্ষাবিদদের সাথে দেখা করেছেন, সিভিল সোসাইটির সাথে কথা বলেছেন। সব মিলিয়ে এই সফরটি বিএনপির জন্য একটা অ্যালার্মিং, বলা যায় যে বিএনপিকে অনেকটা হলুদ কার্ড দেখিয়ে গেলেন সার্জিও কারো। এবং আওয়ামী লীগের জন্য অবশ্যই সামনে ভালো দিন আসছে। 3 দিনের সফর শেষে আজ বাংলাদেশ ছেড়েছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গো। এই 3 দিনে তিনি কি কি মিটিং করলেন, কি বিষয়ে আলোচনা হলো? তিনি প্রথমে মিটিং করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। সেই মিটিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবিরও ছিলেন। ডক্টর খলিলের সাথে সার্জিও গোরের মিটিং এর আগে সকালবেলায় কিন্তু চীনের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে মিটিং করেছেন। তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে মিটিং করেছেন এবং সন্ধ্যায় 6:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর খলিল মিটিং করেছেন সার্জিও গোরের সাথে। চীনের রাষ্ট্রদূত সকালে মিটিং করে বলেছেন যে কোনো কারণে আমেরিকা যদি রোহিঙ্গাদের জন্য ফান্ডিং বন্ধ করে দেয় তাহলে চীন ওই অ্যামাউন্টটা ফান্ড করবে। ডক্টর খলিলের সাথে সার্জিও গোরের মিটিংটাকে আমি কখনোই গুরুত্ব দেইনি, কারণ আমার কাছে এই মিটিংটাকে মনে হয়েছে যে প্রভুর সাথে ভৃত্যের মিটিং। এই মিটিংটির শুরুতেই সার্জিও গোর বলেছেন যে এই যে সম্প্রতি চায়নার সাথে যে এমওইউ গুলো সাইন করা হয়েছে, চায়নার সাথে যে করিডোর নিয়ে আলোচনা করা হয়েছে, সবকিছু বাতিল করতে হবে। এবং ডক্টর খলিল বলেছেন ওকে, এখন থেকে এগুলো ডিপ ফ্রিজে চলে গেল। একদম ডিপ ফ্রিজ শব্দ দুটো তিনি ইউজ করেছেন। ইন্টারেস্টিংলি এই মিটিং এর পরে একটা ডিনার এবং একটা কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ডিনারটা প্রথমে প্ল্যান ছিল যে পদ্মাতেই হবে, পরবর্তীতে যে নাম্বার অফ অ্যাটেন্ডেন্স এত বেশি হয়ে গেছে যে সেখানে সেটা পরে শিফট করে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেওয়া হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই ডিনার এবং কালচারাল মিটিংটা বন্ধ করা হয়। আমি 2 দিন আগে ফেসবুকে বলেছিলাম যে সার্জিও গোরের যে স্কেডিউল সেটা ব্যাপক ওলটপালট হচ্ছে, ডিনার স্থগিত হয়ে গেছে। তখন দেখলাম 2-1 জন মন্তব্য করেছিলেন যে আমি গুজব ছড়াচ্ছি। যারা এই মন্তব্যগুলো করেন তারা কি আসলেই বাস্তব কোনো খবর খোঁজ নিয়ে মন্তব্যগুলো করেন, নাকি আমি যা বলবো তার বিরোধিতা করতে হবে? কেন এই ডিনার ক্যান্সেল হয়েছে? এই ডিনারে 282 জন আমন্ত্রিত অতিথি ছিলেন এবং তার মধ্যে ডক্টর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টা ছিলেন যারা বাংলাদেশে আছে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। তো এটি ক্ষুব্ধ করেছে সার্জিও গোরকে। সার্জিও গোর জানতে চেয়েছেন যে বর্তমান সরকার কি ডক্টর ইউনূস সরকারের এক্সটেনশন কিনা, ডক্টর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টা কেন এখানে আসবে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস 5 মিনিটের জন্য হলেও সার্জিও গোরের সাথে মিটিং করবার জন্য এমন কোনো চেষ্টা নাই যে সে করে নাই। এর জন্য সে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং শেষমেশ সে ধারণা করেছিল যে অন্তত ডিনারে তো সার্জিও গোরের সাথে দেখা হবে এবং সার্জিও গোরের সাথে একটা ছবি ইউনূস সেন্টারের জন্য, ইউনূস গং এর জন্য খুব দরকার ছিল। কিন্তু সার্জিও গোর সচেতন ভাবে ডক্টর ইউনূসকে এড়িয়ে গেছে। ডক্টর ইউনূস আমেরিকার পাপেট যারা বলেন, তিনি বর্তমান প্রশাসনের পাপেট নয়। তিনি ডেমোক্রেটদের কারো কারো খাতিরের লোক হতে পারে, কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসনে তার অবস্থা খুব বেশি ভালো না। তো ডক্টর খলিল পরবর্তীতে আপনারা দেখেছেন যে সংবাদ সম্মেলনে তাকে যে প্রশ্নই করা হয়েছে যে এই আলোচনা হয়েছে না, এই আলোচনা হয়েছে না, ওই আলোচনা হয়েছে না, কিন্তু তিনি যে যতক্ষণ মিটিং করেছেন প্রচন্ড ধমকের ভেতরে ছিলেন এবং তিনি জি হুজুর করছি করছি করছি। এবং সেখানে হুমায়ুন কবির বলেছেন যে সেখানে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়নি, আওয়ামী লীগ নাকি অপ্রাসঙ্গিক। ওই মিটিং এ কি আওয়ামী লীগ নিয়ে আসলে আলোচনা হবার কথা? ডক্টর খলিল কিংবা হুমায়ুন কবির এরা কারা? আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকবে কিনা কার্যক্রমের উপরে সেই সিদ্ধান্ত দেবার ক্ষমতা কি খলিল বা হুমায়ুন কবিরের আছে? সার্জিও গোরের কি এই বোধটুকু নেই যে এখানে আলোচনাগুলো হয় না?